আপন, এই শেরওয়ানিটি পরে স্টেজে গিয়ে বস। মজা করছো আমার সাথে আব্বু? ভাইয়ের বিয়ে, আমি কেন শেরওয়ানি পরবো? আমি কি তোর বন্ধু নাকি বেয়াই যে তোর সাথে মজা করব? চুপচাপ গিয়ে শেরওয়ানি পরে স্টেজে গিয়ে বস, তোর সাথেই বিয়ে হবে। আমার সাথে বিয়ে হবে কথা শুনে আমি তো ঠাস করে আকাশ থেকে পড়লাম। অবাক হয়ে হ্যাঁ করে তাকিয়ে এসে আব্বুর দিকে। আমি জানি তোর মনে হাজারো প্রশ্ন জমেছে, সব প্রশ্নের উত্তর পরে পাবি। শুধু এতটুকু জেনে রাখ, তোর ভাই পালিয়ে গেছে, আর ওর জন্য একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। তুই কি চাস এভাবে আরিয়ানের জন্য একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাক, আর আমি সবার কাছে ছোট হই? আরিয়ান আমার বড় ভাইয়ের নাম। ভাইয়া পালিয়ে গেছে কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। আব্বুর কথা শোনার পর আর কিছু বলারও নেই আমার। আব্বুর হাত থেকে শেরওয়ানি নিয়ে একটা রুমে চলে আসি। চেঞ্জ করে স্টেজে উঠে বসি। কিছু সময়ের মধ্যে আমার জীবনটাও এলোমেলো হয়ে গেল। একটু আগেই আমার সিঙ্গেল লাইফের অবসান ঘটে যায়। বড় ভাইয়ের বিয়েতে এসে আমিই বড় হয়ে যাই, এরা স্বপ্নেও ভাবিনি। আমি কি স্বপ্ন দেখছি কিনা বোঝার জন্য হাতে চিমটি কাটি। না, স্বপ্ন না, সবই সত্যি। হবার কথা ছিল ভাবি, হয়ে গেল বউ। কিছু সময় পরে চলে আসি বাসায়। ছাদে এসে দোলনায় বসে ভাবছি। দুই গালে হাত রেখে গভীর ভাবনায় ডুবে আছি। ভাইয়া রে, তুই এই অকামটা কেমনে করলি? তোর লাগে আজকে আমি বিবাহিত হইয়া গেছি। বিয়ে নিয়ে প্রতি মেয়ের হাজারো স্বপ্ন থাকে, আমারও তাই ছিল। কিন্তু সেই স্বপ্নগুলো এইভাবে শেষ হয়ে যাবে সেটা কখনো ভাবিনি। আজ থেকে 7 দিন আরিয়ানের সাথে পারিবারিকভাবে আমার বিয়ে ঠিক হয়। ওনাকে আমারও খুব পছন্দ হয়েছিল, কিন্তু বিয়ের কিছু মুহূর্ত আগে আম্মু এসে বলে আমার বিয়ে হবে আরিয়ানের ছোট ভাই আপনের সাথে। আমার বিয়ে হবে। আব্বু আম্মুর সম্মানের দিকে তাকিয়ে রাজি হওয়া ছাড়া আমার আর কোনো উপায়ও ছিল না। তাই এক প্রকার বাধ্য হয়েই নিজে থেকে 1 বছরের ছোট ছেলেকে বিয়ে করতে হলো। আমি তন্নি রহমান, আব্বু আম্মুর একমাত্র মেয়ে। মাস্টার শেষ করেছি কয়েক মাস আগে, আর এখন চৌধুরী বাড়ির ছোট বউ। রাত প্রায় 1টা বেজে গেছে। নিজের রুমে আজ নিজেই যেতে ইচ্ছে করছে না। কাল সারা রাত ভাইয়ের গায়ে হলুদে জেগেছিলাম। দিনেও ঘুমানোর সুযোগ হয়নি। ঘুমে চোখ বন্ধ হয়ে যাচ্ছে। ছাদে হালকা শীতও করছে। দোলনায় শুয়ে পড়ি। কখন যে ঘুমিয়ে পড়ি মনেও নেই। এত রাত হয়ে গেছে কিন্তু আপন এখনো রুমে আসেনি। বসা থেকে উঠে ওয়াশরুমে এসে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নি। এই ভারী শাড়ি জড়িয়ে সেজে বসে থাকতে আর ইচ্ছে করছে না। একটা সুতির শাড়ি পরে রুমের ভেতরে এসে দেখি সব রুমের দরজা বন্ধ। ড্রয়িং রুমে আলো জ্বলছে, কিন্তু কেউ ওখানে নেই। হাঁটতে হাঁটতে ছাদে চলে আসি। শীতল বাতাসে গা শিরশির করছে। একটু সামনে এগিয়ে দেখি আপন দোলনায় গুটিসুটি দিয়ে ঘুমিয়ে আছে। ছেলেটাকে এইভাবে শুয়ে থাকতে দেখে ভীষণ মায়া হলো। রুমে এসে একটা কাঁথা এনে ওর গায়ে দিয়ে দিই। কাঁথা পেয়ে মনে হচ্ছে একটু স্বস্তি পেয়েছে। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই আমি রুমে এসে শুয়ে পড়ি। কখন যে ঘুমিয়ে দেশে হারিয়ে যাই বুঝতেই পারিনি। ভোরে মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসতেই ঘুম ভেঙে যায়। নিজের দিকে তাকিয়ে একটু অবাক হলাম। কাঁথা এলো কোথা থেকে? তাও আমার রুমের কাঁথা। আমি তো কিছুই নিয়ে আসিনি। সব চিন্তা বাদ দিয়ে কাঁথা নিয়ে চলে আসি রুমে। দরজা বন্ধ ছিল না। রুমে এসে দেখি তন্নি ঘুমিয়ে আছে। আমি একটা ট্রাউজার আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে অজু করে নামাজ পড়ে বিছানায় এসে একপাশে শুয়ে পড়ি। শরীরটা কেমন জানি লাগছে, খুব অস্থির লাগছে নিজেকে। রাতে ভালো ঘুম না হওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ি আবার। সকালে ঘুম থেকে উঠে পাশে তাকিয়ে দেখি আপন ঘুমিয়ে আছে। ওই রুমে আসলো কখন? এত কিছু না ভেবে ফ্রেশ হয়ে আপনকে ডাকি, এই যে শুনছেন? আম্মু আর একটু ঘুমাতে দাও তো, কাল রাতে ঘুম হয়নি, পরে উঠবো আবার। আমি তোমার আম্মু নই, তন্নি। এক লাফে উঠে বসে চোখ ডলতে ডলতে তন্নির দিকে তাকিয়ে আমতা আমতা করে বলি, ও আপনি? আসলে রোজ আম্মু ঘুম ভাঙায় তো, তাই ভেবেছিলাম আর কি। বুঝতে পেরেছি। এখন গিয়ে ফ্রেশ হয়ে নিন, 9টা বেজে গেছে। আমি মাথা নেড়ে উঠে ওয়াশরুমে চলে আসি। ফ্রেশ হয়ে তন্নিকে নিয়ে চলে আসি নিচে। আরে তোমরা এসে গেছো? আসো, তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। একসাথে নাস্তা করবো, চলো। চেয়ারে মাত্র বসবো তখনই কলিং বেল বেজে ওঠে। আমি দরজা খুলে ভাইয়াকে দেখে দাঁত কিরমির করতে করতে বলি, তুই কেন আসছিস? তোর জন্য আমার লাইফের 12টা বেজে গেছে। আব্বু অনেক রেগে আছে, নিজের ভালো চাইলে কেটে পড়। আপন, কে এসছে রে? যার জন্য আমার এত অল্প বয়সে বিয়ে করতে হলো, তোমার আদরের বড় ছেলে এসেছে।
তবে একা নয়, সাথে করে বউ নিয়ে এসেছে। আপনের কথা শুনে আম্মু আব্বু দুজনেই উঠে দরজার কাছে আসে। আমিও সাথে সাথে আসি। আব্বু কিছু না বলে ঠাস করে আরিয়ানের গালে থাপ্পড় দেয়। কেন এসছিস তুই এই বাসায়? হ্যাঁ, আমাদের মান সম্মান এভাবে তুই নষ্ট করবি কখনো ভাবতেও পারিনি। এই বাসায় তোর কোনো জায়গা নেই। এই মেয়েকে নিয়ে আমার বাসা থেকে বের হয়ে যা। ভাইয়া আব্বুর পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আব্বু তুমি আমাকে যত ইচ্ছে মারো, তবু আমাকে তাড়িয়ে দিও না। আমি তোমাকে বলতে চেয়েছিলাম এই বিয়ে আমি করতে পারবো না, কিন্তু আমার সাহস হয়নি তোমার মুখের ওপর কথা বলার। ওর নাম খুশি, আমরা একে অপরকে 6 বছর থেকে ভালোবাসি। তুমি আমাকে মাফ করে দাও। কিন্তু আব্বুর সোজা কথা, ভাইয়াকে এই বাসায় থাকতে দিবে না। তুই যা খুশি বল, আমি তোর কোনো কথা শুনবো না। এই বাসায় তোর কোনো জায়গা নেই। আব্বু যা হবার তো হয়ে গেছে, আমি তো তোমার সব কথা শুনি। তুমি আমার একটা কথা রাখো, ভাইয়া আর ভাবিকে তুমি মেনে নাও। তোমার ভুল একটা সিদ্ধান্ত আমাদের পরিবারকে ভেঙে দিবে। আরিয়ানের কথা শুনে আব্বু বলে ওদের ভেতরে আসতে। সবকিছু ঠিকঠাক হয়ে যায়, কিন্তু আব্বু আরিয়ানের সাথে একটা কথাও বলেনি। এরপর সবাই একসাথে নাস্তা করে নি। আপন আরিয়ানের সাথে কথা বলছে। আমি আম্মুর হাতে হাতে কাজ করতে গেলে আম্মু বলে, আরে কি করছো মা? তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি গিয়ে সবার সাথে গল্প করো, আমি এগুলো করে নিচ্ছি। আমি করতে পারবো আম্মু। আপনি একা কেন করবেন? আমি আপনার সাথে করছি। নতুন বউ এসব করলে ভালো দেখায় না। আমি এ বাসায় বউ হয়ে নয় আম্মু, মেয়ে হয়ে থাকতে চাই। অবশেষে আম্মু আর কিছু বলে না। আমি আর আম্মু সবকিছু গোছাচ্ছি, তখনই ভাবিও আমাদের সাথে হাত লাগায়। আম্মু কিছুই বলেনি। কিছু সময় ভাইয়ের সাথে গল্প করে রুমে চলে আসি। বিছানায় বসে ল্যাপটপে বাংলা নাটক দেখছি। ল্যাপটপটা ভাইয়াই কিনে দিয়েছে। একটুবার তনি রুমে আসে, এসে আমার পাশে বসে। আমি আর চোখে একবার তাকাই, আবার নাটকে মনোযোগ দেই। তোমার সাথে কথা বলতে পারি? বলুন, কি বলবেন? না, তুমি ব্যস্ত হলে পরে বলবো। আমি আর ব্যস্ত, সারাদিন তো ঘুরে ফিরেই কাটাই। আমি জানি তুমি লেখাপড়া করছো, এবার মাস্টার্স ফাইনাল ইয়ারে পড়ছো। আপনাকে একটা কথা বলবো, কাউকে বলবেন না তো? না, বলবো না, বলো। লেখাপড়া করতে আমার একটুও ভালো লাগে না, আব্বুর ভয়ে জোর করে পড়ছি। তুমি তো খুব ভালো স্টুডেন্ট আমি শুনেছি, তাহলে জোর করে পড়ছো কিভাবে? ওই যে আব্বুর ভয়ে ভালো রেজাল্ট করতে হয়, নয়তো আমাকে বাসা থেকে বের করে দিবে। আচ্ছা, বুঝলাম। আচ্ছা, তোমার ভাইয়ের জন্য তোমার জীবন নষ্ট হয়ে গেল। তোমার থেকে 1 বছরের বড় মেয়েকে বিয়ে করতে হলো। তারপরও তুমি তোমার ভাইয়ার থাকার জন্য আব্বুর কাছে রিকোয়েস্ট করলে কেন? বিয়ে করলে জীবন নষ্ট হয় নাকি? আর আমি তো প্রথম ছেলে নই যে নিজে থেকে বড় মেয়েকে বিয়ে করলাম। আমার কারো ওপর কোনো অভিযোগ নেই। ওপরওয়ালা আমার জন্য আপনাকে আর আপনার জন্য আমাকে সৃষ্টি করেছে, তাই তো এমন হয়েছে। খুব গুছিয়ে কথা বলতে পারো তুমি। তা তোমার গার্লফ্রেন্ড যদি জানে তুমি বিয়ে করেছো, তাহলে তো তোমার সাথে ব্রেকআপ করে দিবে। গার্লফ্রেন্ড আর আমার? কোনো মেয়ের সাথে কথা বলতেই দেখলে আব্বু বকে, আর গার্লফ্রেন্ড হলে তো মেরেই ফেলবে। এত ভয় পাও আব্বুকে? ভীষণ ভয় পাই। আচ্ছা, একটা কথা বলবো, রাগ করবেন না তো? রাগ করবো কেন? বলো, কি বলবে? আপনি এত সুন্দর কেন? আমি সুন্দর করে বললাম তোমাকে? বলতে হবে কেন? আমি তো দেখতেই পারছি আপনি কত সুন্দর। তোমাকে? তুমিও খুব সুন্দর। আচ্ছা, আমাকে আপনি করে না বলে তুমি করে বলতে পারো না? হ্যাঁ, পারবো না কেন? আচ্ছা, যা হবার তো হয়ে গেছে, বিয়েটা যেভাবেই হোক হয়ে গেছে। আমরা কি এই বিয়েটা মেনে নিয়ে নতুন জীবন শুরু করতে পারি না? কেন পারবো না? তুমি আমাকে যদি মেনে নিয়ে ভালোবাসতে পারো, আমিও পারবো। তাহলে আমি আপনাকে প্রপোজ করি। আপনার এমন বাচ্চা বাচ্চা কথা শুনে ভীষণ হাসি পাচ্ছে, তবে মুগ্ধ হচ্ছে ও সরলতা দেখে। আমি মাথা নেড়ে সম্মতি দেই। আপন বসা থেকে উঠে ব্যালকনিতে গিয়ে একটা জবা ফুল নিয়ে এসে আমাকে দাঁড়াতে বলে। আমি দাঁড়ালে আমার সামনে হাঁটু ভাঁজ করে বসে বলতে থাকে, গোলাপ ফুল নেই, তাই এটাকে গোলাপ ফুল মনে করো। আমার জীবনের স্বপ্নগুলো তোমার চোখেই দেখতে চাই। তোমার নামে প্রতিটা নিঃশ্বাস নিতে চাই। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার পাশে, তোমার হাত ধরে হাঁটতে চাই। আই লাভ ইউ সিনিয়র বউ। আমি আপনের সামনে বসে ওর হাত থেকে ফুলটা নিয়ে
ওর চোখের দিকে তাকিয়ে বলি, আমার জীবনে তোমার মতো একজন আসবে আমি ভাবিনি। তোমার সাথে আজ থেকে বাকিটা জীবন কাটাতে চাই। আই লাভ ইউ জুনিয়র বর। হঠাৎ দরজার কাছ থেকে হাততালির শব্দ শুনে দুজনে সেই দিকে তাকাই, দেখি আব্বু আম্মু হাঁটছে আর হাততালি দিচ্ছে। ইস, ভীষণ লজ্জা করছে। তোমার কথা শুনে খুব খুশি হলাম। তোমরা একে অপরকে মেনে নিয়েছো, এটা ভেবেই ভালো লাগছে। আমরা তো ভয় পাচ্ছিলাম তোমরা একে অপরকে মানতে পারবে কিনা সেটা ভেবে। হুম, যেভাবে তোমাদের বিয়েটা হলো সত্যি ভাবিনি তোমরা এত তাড়াতাড়ি একে অপরকে মেনে নেবে। খুব ভালো লাগছে তোমাদের দেখে। সেই ব্যাপারেই কথা বলার জন্য আসছিলাম, কিন্তু এসে এত সুন্দর একটা দৃশ্য দেখবো এটা ভাবতেও পারিনি। খুব ভালো থাকো তোমরা। দুজনে মুচকি এসে আব্বু আম্মুকে সালাম করি। আব্বু আম্মু আমাদের মাথায় হাত বুলিয়ে দেয়, তারপর চলে যায়। আব্বু আম্মু চলে যেতে আমি তন্নিকে কোলে তুলে নেই। তন্নি অবাক নয়নে তাকিয়ে আছে আমার মুখ পানে। এমন করে তাকিয়ে আছো কেন? না, ভাবছি ছোট্ট ছেলেটা হঠাৎ এত বড় হয়ে গেল কি করে। আমি মোটেও ছোট্ট নই, যথেষ্ট বড় হয়েছি। আর তুমি আমার কেবল 1 বছরের সিনিয়র, তাই কথায় কথায় আমাকে ছোট্ট বলবে না, ওকে? ওরে আমার বুড়ো জামাই রে। আচ্ছা, কোলে নিয়ে কেন? কোথাও নিয়ে যাবে আমাকে? এখন কোথায় যাব? দিনের বেলা? রাতে দুজনে ছাদে যাব। এখন তো আমার আদর পাচ্ছে। ওরে দুষ্টু ছেলে, একদম ভালো হচ্ছে না কিন্তু। খারাপটা কি হয় সেটা তো একটু দেখতে হয়, তাই না? বলেই আপন আমাকে বেডে শুইয়ে দেয়। এরপর গিয়ে দরজা বন্ধ করে আসে। আমি বেডের অন্য পাশে দাঁড়িয়ে আছি। আপন আমাকে ধরার জন্য আসলে আমি দৌড়ে অন্য পাশে চলে আসি। কিছু সময় দুজন পুরো রুম জুড়ে ছুটোছুটি করি। এরপর আপন আমাকে ধরে হ্যাচকা টানে ওর বুকে জড়িয়ে ধরে নাকে নাক ঘষতে ঘষতে বলে, এবার কোথায় যাবে সিনিয়র বউ? অনেক ছোটাছুটি হয়ে গেছে। তোমার এই বুক থেকে আর কোথাও যেতে চাই না। আমি তো শুধু দেখছিলাম আমার জুনিয়র বরটার কত শক্তি। তাহলে চলো দেখিয়ে দেই কত শক্তি। বলে আপন আমাকে ওর আরও কাছে টেনে নিয়ে আমার দিকে ঝুঁকে আমার ঠোঁট নিজের দখলে নিয়ে নেয়। বেশ কিছু সময় পর দুজন বেডে শুয়ে পড়ি। এরপর সবই ইতিহাস পাতিহাস বদমাস। কিছু সময় পর দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরি। আমি আপনের বুকে মাথা রেখে শুয়ে আছি। আপন এক হাতে আমাকে জড়িয়ে ধরে আছে, অন্য হাতে আমার চুলে বিলি কেটে দিচ্ছে। আজ থেকে আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু হলো। ওপরওয়ালার কাছে একটাই চাওয়া, সারা জীবন যেন এভাবেই তোমার সাথে থাকতে পারি। আমি আপনের হাতে কিস করে বলি, এই পথ চলা মৃত্যু ছাড়া বন্ধ হবে না। দুজন দুজনের পাশে সারা জীবন এইভাবেই থাকবো। কখনো আমাকে ছেড়ে যেও না আপন, তাহলে আমি বাঁচবো না। তোমাকে ছাড়া এখন আমার পক্ষে বাঁচাও সম্ভব না তন্নি। এই অল্প কিছু মুহূর্তে আমি বুঝেছি ভালোবাসা কাকে বলে। ভালোবাসার মানুষের সাথে কিছুটা মুহূর্তও কাটাতে সুন্দর হয়। আমি কখনো কাউকে ভালোবাসিনি বিয়ের পর, স্বামীকে নিজের সবটা দিয়ে ভালোবাসবো বলে। আজ থেকে আমার জীবনে শুধু তুমিই থাকবে। তুমি ছাড়া আর কোথাও যাওয়া সম্ভব নয় আমার পক্ষে। দুজনে আরো শক্ত করে দুজনকে জড়িয়ে ধরি। কিছু সময় এভাবে থেকে উঠে ওয়াশরুমে এসে একসাথে গোসল করে চেঞ্জ করে শুয়ে থাকি। আপন তোর শ্বশুরবাড়ি থেকে কালকে লোক আসবে তোদের নিতে। কালকে তো আমার ভার্সিটি একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে আম্মু। আমি না হয় ক্লাস শেষ করে ওখান থেকে চলে যাব। এটা ভালো দেখায় না। কিছুদিন ভার্সিটি না গেলে কিচ্ছু হবে না। হুম, তোমার আম্মু ঠিকই বলেছে। কিছুদিন ভার্সিটিতে না গেলে তেমন কোনো ক্ষতি হবে না। আব্বু সমস্যা হবে না, ওর যেহেতু ক্লাস আছে যাক। আব্বু আম্মুকে আমি বুঝিয়ে বলবো, একটা ক্লাসেরই তো ব্যাপার। আর ও তো জানতো এইভাবে বিয়েটা হয়ে যাবে, ছুটিও নিয়ে আসেনি। এখন আর আব্বু আম্মু রাজি না হওয়ার কোনো উপায় নেই। আর আব্বু আম্মু দুজনে বলে ঠিক আছে। কিছু সময় গল্প করে রুমে চলে আসি। রুমে এসে তন্নিকে বুকে জড়িয়ে ধরে বলি, থ্যাঙ্কস আব্বু আম্মুকে রাজি করানোর জন্য। কালকে সত্যি অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস ছিল। আচ্ছা ঠিক আছে, তবে যদি কোনো মেয়ের দিকে তাকাও তাহলে চোখ তুলে নিব একদম। ঘরে আমার এত সুন্দর বউ থাকতে আমি কেন বাইরে মেয়েদের দিকে তাকাবো? মনে থাকে জানো। এই চলো না ছাদে যাই। ঠিক আছে বলে দুজনে ছাদে চলে আসি। এসে দেখি ভাইয়া আর ভাবি বসে আছে দোলনায়। কিছু না বলে চলে আসতে গেলে ভাইয়া ডাকে। দুজনে কাছে যাই। ভাইয়া বলে, চলে যাচ্ছিস কেন? আয় বস, চারজন একসাথে বসে গল্প করি। আমি তন্নির দিকে তাকাই।
তন্নি ঠিক আছে বলে। এরপর চারজন অনেক সময় গল্প করি। মাগরিবের আজান দিতে চারজন নিচে চলে আসি। পরের দিন সকালে আপন ওর ভার্সিটিতে চলে যায়। আমি আব্বু আম্মুর সাথে আমাদের বাসায় চলে আসি। সবাই আপনের কথা জিজ্ঞেস করছে, আমি সবটাই বলি। কেউ কেউ বলছে বিয়ের একদিন পরেই ভার্সিটিতে যেতে হয়, আর কেউ কেউ স্বাভাবিকভাবেই নেয়। আম্মু আমাকে রুমে চলে আসতে বলে, আমি রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ি। ভার্সিটি শেষ হতে দুপুর হয়ে যায়। আরও আগেই চলে যেতাম, কিন্তু হারামি বন্ধুগুলো বিয়ে ট্রিট দিতে বলে, তাই লেট হয়ে গেছে। ভার্সিটি থেকে সোজা শ্বশুরবাড়ি চলে আসি। অনেকেই কেমন করে তাকিয়ে আছে আমার দিকে, আর তন্নির বান্ধবীরা রীতিমতো আমার ওপর হুমড়ি খেয়ে পড়েছে। শ্বশুর আব্বা বলে, আরে ছেলেটা মাত্র ভার্সিটি থেকে এসেছে, ফেরিস হতে নিতে দে। যাও বাবা, তুমি তন্নির রুমে যাও। ওপরে গিয়ে হাতের ডান দিকের রুমটা। আমি হাফ ছেড়ে বাসলাম। আর লেট না করে সোজা বইয়ের রুমে চলে আসি। এসে দেখি বউ আমার ঘুমিয়ে আছে। আমি ব্যাগ রেখে ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে তন্নির পাশে শুয়ে পড়ি। অমনই বউয়ের ঘুম ভেঙে যায়। তুমি কখন আসলে? একটু আগেই। ঘুম হয়ে গেল? এসে ঘুমিয়ে পড়েছিলাম। কয়টা বাজে এখন? 2টার বেশি বাজে। এসে লাঞ্চ করবে। বন্ধু বন্ধুদের বিয়ের জন্য ট্রিট দিয়েছি, ওদের সাথে খেয়ে মাত্র আসলাম। এখন খেতে পারবো না, খুব ক্লান্ত লাগছে। আমি একটু ঘুমাই। আচ্ছা, তাহলে ঘুমিয়ে থাকো। আপন বলে শুয়ে পড়ে। আমি উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসি। আম্মু আপনকে খাওয়ার জন্য ডাকতে বললে আমি বলি ও বন্ধুদের সাথে খেয়ে এসেছে। এরপর আব্বু আম্মুর সাথে বসে খেয়ে নেই। কিছু সময় গল্প করে রুমে এসে আপনকে জড়িয়ে ধরে শুয়ে পড়ি। বিকেলে ঘুম থেকে উঠে তন্নির সাথে ওর কিছু বান্ধবীদের সঙ্গে ঘুরতে বের হই। কিন্তু সমস্যা হয় যখন ওরা কিছু খাওয়ার জন্য বায়না করে। আমি তো সাথে করে টাকাই আনিনি। পকেটে হাত দিয়ে দেখি 500 টাকা আছে। বিষয়টা তন্নি বুঝতে পারছে। চোখের ইশারায় বলে আমি আসি। একটা দোকানে এসে যে যার পছন্দের জিনিস নেয়। সবশেষে বিল হয় 1000 টাকা। তন্নি আমাকে লুকিয়ে টাকা দিয়ে দেয়। আমি বিল দিয়ে তন্নির দিকে তাকাই। তন্নি মুচকি হাসে। কিছু সময় পর বাসায় চলে আসি। রাতের খাবার খেয়ে সবার সাথে কিছু সময় গল্প করে রুমে শুয়ে পড়ি। বাসায় গিয়ে আমি তোমাকে টাকাটা দিয়ে দিব। কিসের টাকা? ওই যে বিকেলে বিল দিলে তুমি, ওই টাকা। তোমার আর আমার কি কিছু আলাদা এখন? সারা জীবনই তো আমি তোমার উপর নির্ভর করে চলবো। বিয়ের পর স্ত্রীদের সকল দায়িত্ব স্বামী নেয়, এটা তো নিয়ম। আসলে আমি যে টাকা নিয়ে গিয়েছিলাম বন্ধুরা সব শেষ করে দিয়েছে, তাই টাকা ছিল না। তোমার টাকাই আমার টাকা, আর আমার টাকাও তোমার টাকা। এইসব নিয়ে কোনো কথা শুনতে চাই না আমি। আচ্ছা ঠিক আছে, চলো, বলবো না, ঘুমাবে এখন। চলো না ব্যালকনিতে যাই। রাতের আকাশ তো এখনো বিয়ের পর একসাথে দেখা হয়নি। দুজনে একসাথে ব্যালকনিতে চলে আসি। আকাশ জুড়ে তারার মেলা বসেছে, খুব সুন্দর লাগছে আকাশটা। বিয়ের পর এই প্রথম আমরা একসাথে রাতের আকাশ দেখছি। আজকের রাতটা অনেক সুন্দর মনে হচ্ছে। আমার কাছেও আজকের রাতটা স্পেশাল মনে হচ্ছে। আগে কত রাতে আকাশ দেখেছি, কিন্তু এত সুন্দর মনে হয়নি। বন্ধুরা ঠিকই বলতো, ভালোবাসার মানুষ পাশে থাকলে সব কিছু সুন্দর মনে হয়। আমার কত স্বপ্ন ছিল জানো, রাতের এই মনোরম পরিবেশে বরের পাশে বসে হাতে হাত রেখে বরের কাঁধে মাথা রেখে জ্যোৎস্না ভরা আকাশ দেখব। তোমাকে কে বারণ করলো শুনি? বলে আপন আমার হাতে হাত ধরে রাখে। আমি ওর কাঁধে মাথা রেখে ওর হাত শক্ত করে জড়িয়ে ধরি। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, রাগ করবে না তো? রাগ করবো কেন, বলো কি বলবে। আচ্ছা আমাদের প্রথম বাবু কি হবে, ছেলে নাকি মেয়ে? গাছে কাঁঠাল গোফে তেল। তুমি নিজেই তো এখনো বাবু। আবার আমাকে বাবু বলছো? আমি মোটেও বাবু নই। গতকালকের কথা ভুলে গেছো? আবার দেখাতে হবে? তুমি এখনো লেখাপড়া করছো, এখনই বাবুর কথা? আর এই সিনিয়র বউয়ের সাথে এসব বলতে লজ্জা করে না জুনিয়র বর? বর সিনিয়র হোক আর জুনিয়র, সবসময় বরই হয়, বরই বড় হয়। আচ্ছা তাই বুঝি। তা আমার বুড়ো বরটার কি পছন্দ, ছেলে বাবু নাকি মেয়ে বাবু? আমাদের প্রথম বাবু হবে মেয়ে, আর তার নাম হবে তনু। তোমার নামের মতো, আর তোমার মতোই কিউট দেখতে হবে। তোমার মতো দেখতে মিষ্টি আর সুইট হবে। না, তোমার মতো হবে। আমাদের এই খুনসুটি চলতে থাকে। আপনারা বরং ঠিক করুন তো আমাদের বাবু কার মতো হবে। আমরা এবার রুমে গিয়ে বাবু আনার কাজে লেগে যাই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।
পাশের বাসার মেয়েটা আমার জ্বালায় বৃষ্টি ছুঁতে পারতো না। বৃষ্টি এলে তার আগে আমি ছাদ দখল করে নিতাম। আমি মূলত ভিজতে নয়, কালো মেঘের বাতাস দেখতে আসতাম, খেতে আসতাম। এরপর বৃষ্টি শুরু হলে চিলেকোঠার ছাউনির নিচে বসে বসে বৃষ্টি দেখতাম। আমি আগে ভাগে ছাদে চলে আসায় কেউ আর সেই স্থান দখল করতে পারতো না। প্রতিবার লক্ষ্য করতাম, বৃষ্টি শুরু হলে কেউ একজন উল্লাসিত হয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে, আমার উপস্থিতি টের পেয়ে মাঝপথে আবার ফিরে চলে যাচ্ছে। এমনটা বহুবার হয়েছে। কোনোদিন দেখতে পাইনি মেয়েটাকে। নিচ থেকে কেউ একজন উপরে আসছে বোঝা মাত্রই যখনই দেখতে 2-1 সিঁড়ি নেমে আসতাম, ততক্ষণে হরিণের গতিতে লাফিয়ে কোথায় যেন মিলিয়ে যেত। এভাবে পিছু নিয়ে একদিন বুঝতে পারলাম মেয়েটা আমাদের পাশের ফ্ল্যাটের। সিঁড়িকোঠার উপর থেকে সেদিন মেয়েটার মুখ দেখতে পাইনি, তবে হলদে ফর্সা একজোড়া পা টুপটুপ করে নিচে নামতে দেখেছি। এরপর দরজা লাগানোর শব্দ অনুমান করে বের করেছি এটা আমাদের পাশের ফ্ল্যাটের কোনো মেয়ে হবে। পড়ালেখার উদ্দেশ্যে বছরের বেশিরভাগ সময় আমাকে হোস্টেলে থাকতে হয়েছে। আশেপাশে পাড়া প্রতিবেশীর সম্পর্কে ধারণা আমার খুবই কম ছিল। আমাদের তলায় মোট 3টা ফ্ল্যাট, আমরা বাদে বাকি ফ্ল্যাটে এমন হরিণীর সংখ্যা মোটে 3-4 জন তো হবেই। জানি না এই বৃষ্টিপ্রেমী মেয়েটা কোন ফ্ল্যাটে থাকে। বাড়ি ফেরার পর থেকে দিন দিন মেয়েটির প্রতি আগ্রহ বেড়েই চলছিল। আচ্ছা, আমি যখন বাসায় থাকতাম না, এই মেয়েটা কি নিয়মিত ছাদে এসে বৃষ্টিতে ভিজে যেত? আমি ফিরে আসে তার বৃষ্টির স্নানে বাধা হয়ে দাঁড়িয়েছি। এসব কৌতূহলী প্রশ্ন মাঝে মধ্যে মাথায় ঘুরপাক খেত। এই বিশাল বিল্ডিং বানিয়েছেন আমার মামা। নানার জায়গা সূত্রে আমার মা তার অংশ অনুযায়ী 2টি ফ্ল্যাট পেয়ে যায়। এরপর থেকে এই বিল্ডিংয়ে আমাদের বসবাস। মামার বাড়ি বলে কথা, বাড়িওয়ালাদের মতো পুরো বিল্ডিং চষে বেড়াতাম। তাই আমার জন্য কে বৃষ্টি ছুঁতে পারছে না এটা নিয়ে প্রশ্ন তোলার কেউ ছিল না। সবাই আমাদেরকেও বাড়িওয়ালা চোখেই দেখত। এছাড়া মামির করা নিয়ম অনুযায়ী ভাড়াটিয়াদের অকারণে ছাদে যাওয়ার কঠোর নিষেধ ছিল। ছাদে ওনার হাতে গড়ে ওঠা ছাদ বাগান রয়েছে। মূলত গাছের নিরাপত্তার জন্য এই বিশেষ নোটিশ জারি করেছিলেন। একদিন আকাশে মেঘের গর্জন শুনতে পাই। সেদিন আমি বাসাতে ছিলাম, তবে কিছু গুরুত্বপূর্ণ কাজে আটকা পড়ে গিয়েছিলাম। কাজ শেষ হতে অনেকটা দেরি হয়ে যায়। আকাশে কালো মেঘে ধেয়ে আসে, বাতাস ততক্ষণে শেষ। ঝুমঝুম বৃষ্টি পড়তে আরম্ভ করেছে। হঠাৎ মাথায় আসলো মেয়েটা কি আজ ছাদ ফাঁকা পেয়ে বৃষ্টিতে ভিজতে এসছে। মেয়েটিকে গিয়ে একবার দেখে আসলে মন্দ হয় না। আগ্রহ নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকি। বোঝা যাচ্ছে ছাদের দরজা ঘেঁষে কেউ একজন দাঁড়িয়ে আছে। নিচ থেকে আবছায়া কাউকে দেখতে পাচ্ছি। আর কয়েক ধাপ উঠলে দেখা পাবো মেয়েটির। আর একটু উপরে উঠতে তাকিয়ে দেখি কেউ নেই। ওমা, মাত্রই দেখেছি কেউ একজন দাঁড়িয়েছিল। কাছে এগিয়ে দেখতে পাই বসার বেঞ্চের উপর কারো মোবাইল পড়ে আছে। নিশ্চিত হলাম মেয়েটি ছাদে রয়েছে। ঝুমঝুম বৃষ্টি পড়ছে। মেয়েটাকে দেখার জন্য কৌতূহল নিয়ে ছাদে উকি দেই। তাকিয়ে আবার চোখ কপালে উঠে যায়। দেখতে পাই মেয়েটি খুব বেশি দূরে নয়, ছাদের দরজা ঘেঁষে পাশে দুটো দাঁড়িয়ে আছে। বৃষ্টিতে ভিজে থরথর করে কাঁপছে। হঠাৎ আমার মুখ দেখে চমকে ওঠে। আমার দিকে ড্যাব ডেবিয়ে বেশ কিছুক্ষণ তাকিয়েছিল। কি করবে বুঝতে না পেরে চিলেকোঠার সানশেডে ফিরে আসে। মেয়েটিকে কিছু জিজ্ঞেস করার আগে নিচ থেকে বলা শুরু করে দিল। দেখুন, আমি জানি নোটিশে ছাদে যাওয়ার নিষেধ আছে। আমি ছাদে ঘুরতে আসিনি, শুধু একটু বৃষ্টি ছুঁতে এসেছিলাম। মেয়েটির মাথা ভিজে টুকটুক করে পানি পড়ছে। গা তখনও পুরোপুরি ভিজেনি, বোঝা যাচ্ছে মাত্রই ছাদে এসছে। তবু মেয়েটি থরথর করে কাঁপছে। আমি হুট করে চলে আসায় ভয়টয় পেয়েছে হয়তো। আমি নরম সুরে বললাম, আরে আরে, ইটস ওকে, এটা কোনো ব্যাপার নয়, বৃষ্টিতে যে কেউ ভিজতে পারে। মেয়েটি চট করে প্রত্যুত্তরে বলল, ভিজতে নয়, শুধু দেখতে এসেছিলাম। আমাদের ফ্ল্যাটের প্রতিটা জানালা ঘেঁষে বিল্ডিং দাঁড়িয়ে আছে। বদ্ধ জায়গা থেকে বৃষ্টি দেখে শান্তি নেই। কিন্তু আপনি যে এইমাত্র বৃষ্টিতে দাঁড়িয়েছিলেন। মেয়েটা কিছুটা ইতস্ততভাবে বলেছে। আসলে নিজেও জানি না কিভাবে যেন চলে গেলাম। কেউ একজন উপরে উঠে আসছে, ভাবলাম চিলেকোঠার স্টোর রুমে কেউ হয়তো ঢুকবে, তাই খানিক আড়াল হতেই ছাদে চলে গেছিলাম। মেয়েটি জড়তাহীন কথা বলে যাচ্ছে, অথচ তার শরীরটা অনবরত কাঁপছে। ও আচ্ছা, আম সরি, আপনাকে হয়তো খুব বেশি ভয় পাইয়ে দিয়েছে। প্লিজ রিল্যাক্স, কুল ডাউন। না, আসলে আমি ঠিক আছি। বৃষ্টিতে ভেজা নিয়ে আমার একটু অ্যালার্জি রয়েছে। বৃষ্টিতে ভিজতে ভয় পাই। বহু বছর পর বৃষ্টির পানি গায়ে লেগেছে, তাই একটু অস্বস্তি লাগছে। বৃষ্টিতে অ্যালার্জি, অথচ অথচ আপনি এত আয়োজন করে বৃষ্টি দেখতে ছুটে আসেন। ইন্টারেস্টিং। মেয়েটা মিষ্টি হেসে উত্তর দেয়, আপনি জানেন না, ডায়াবেটিসের রোগীরা মিষ্টি খেতে খুব পছন্দ করে। যার যেটাতে মানা সেখানেই দেয় হানা। মেয়ের হাসির তালে তালে আমিও হেসে উঠি। এদিকে বাইরে বৃষ্টি কমে এসছে। আচ্ছা, আমি আসি। বলেই মেয়েটি তড়িঘড়ি করে সিঁড়ি বেয়ে নামা শুরু করে দিল। এক্সকিউজ মি। মাঝ সিঁড়ি থেকে মেয়েটা ড্যাবডিবিকে তাকিয়ে আছে। কিছু বলবেন?
মানে বলছিলাম আর কি, আপনি চাইলে যে কোনো সময় বৃষ্টি দেখতে চলে আসতে পারেন। আমি তো শুধু মেঘের টানে ছুটে আসি। বৃষ্টির আগ মুহূর্তটা আমার অনেক ভালো লাগে। মেঘলা হাওয়া শেষে বৃষ্টি না হয় আপনার জন্য বাকি থাক, সমস্যা নেই। আপনি আসলে আমি বাসায় চলে যাব। মেয়েটা হ্যাঁ না কোনো উত্তর না দিয়ে মৃদু হেসে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। কথা শুনে বুঝতে পারলাম মেয়েটি আমাকে ভালোভাবে চেনে, অথচ আমি তাকে আজকে প্রথম দেখলাম। কোন ফ্ল্যাটে কার মেয়ে বিস্তারিত কিছু জানতে পারিনি। প্রথম দেখা পেয়ে মেয়েটির মাঝে হারিয়ে গিয়েছিলাম। অত শত প্রশ্ন মনেই ছিল না। ভাবলাম পরবর্তীতে দেখা হলে জেনে নেওয়া যাবে, অথচ প্রকৃতির কি শনির দশা শুরু হলো। 2 সপ্তাহ পেরিয়ে যাচ্ছে আজ, বৃষ্টির কোনো খবর নেই। কাঠফাটা রোদে সবকিছু শুকিয়ে চলছি। এদিকে আমার মনটাতেও চির ধরা শুরু করেছে। এক পশলা বৃষ্টির খুব বেশি প্রয়োজন। চাতক পাখির ন্যায় চেয়ে আছি বৃষ্টির অপেক্ষায়। অবশেষে আকাশের কোণে কাঙ্ক্ষিত মেঘের দেখা। বোঝা যাচ্ছে আজ খুব করে বৃষ্টি হবে। আমি ওৎ পেতে বসে ছাদে যাব বলে কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যায় দমকা বাতাস। আমি আর আমার মাঝে নেই, দৌড়ে চলে যাই খোলা আকাশের নিচে। ফোটা ফোটা বৃষ্টি শুরু হলে সেই চিলেকোঠার সানসেটের নিচে বসে রইলাম মেয়েটির অপেক্ষায়। মেয়েটি কি আসবে? আদৌ আসবে? বৃষ্টির গতিবেগ বেড়ে যাওয়ার সাথে সাথে অবশেষে শুনতে পেলাম সে পায়ের ধরি। সে উপরে উঠে আসছে। আজ নিশ্চয়ই সে মাঝপথে ফিরে যাবে না। শেষ পর্যন্ত ফিরে যায়নি। 2 সপ্তাহ পর দেখা পেলাম সেই মেয়েটির। মৃদু হেসে 2-4 লাইন কুশল বিনিময় করে আমি নিচে নেমে চলে এলাম। সেদিনও মেয়েটির সম্পর্কে তেমন কিছুই জানতে পারিনি। সে যে এসছে সেই খুশিতেই সব ভুলে গিয়েছিলাম। বৃষ্টি যেভাবে শুরু হয়েছে টানা 2-4 দিন তো চলবেই। আস্তে আস্তে জেনে নেওয়া যাবে। আমি বাড়ির বাইরে দূরে কোথাও যাওয়াই বন্ধ করে দিলাম। যত যাই হোক, মুহূর্তগুলো মিস করা যাবে না, একদম না। ধীরে ধীরে এভাবে বেশ কয়েকবার মেয়েটির সাথে দেখা হলো। 2-4 লাইন কথা হলো। জানতে পারলাম মেয়েটির নাম রিধি। আমাদের ফ্লোরে পশ্চিমের ফ্ল্যাটে থাকে। প্রায় 1 বছর হলো এসছে। খুব ঘরকোনা টাইপের মেয়ে, এজন্য বাহিরেও তাকে একবারও দেখিনি। বই আর বৃষ্টি নিয়েই তার সংসার। শুনেছিলাম মেয়েটা অসুস্থতার জন্য এবার ইন্টার পরীক্ষা দিতে পারেনি, সেকেন্ড টাইমের অপেক্ষায় আছে, তাই কখনো কলেজে যেতে দেখিনি। এভাবে প্রতিবার কিছুক্ষণ কথা বলা, আমার বেড়ে যাওয়া হৃদস্পন্দন, মেয়েটির লাজুক হাসি, সবকিছু মিলিয়ে অন্য এক দুনিয়াতে হারিয়ে গেলাম আমি। কদিনের মাঝে রিধির প্রেমের রীতিমতো হাবুডুবু খাওয়া শুরু করলাম। রিধি উঠতি বয়সী কলেজে পড়ুয়া মেয়ে। সে খুব ভালোভাবে বোঝা যায় আমি এখন তার অপেক্ষাতে ছাদে বসে থাকি। রিধির মাঝেও আস্তে আস্তে বেশ পরিবর্তন লক্ষ্য করলাম। একদিন চলে আসার সময় নিয়ম ভেঙে সাহস নিয়ে বলে উঠলাম, আকাশে এখনো আমার কালো মেঘ রয়ে গেছে, থেমে থেমে দমকা বাতাস বইছে। আমি কি কিছু সময় বসতে পারি? রিধি এক সাইডে সরে বসে বেঞ্চিতে জায়গা করে দিল। আমার দিকে তাকিয়ে বলে উঠল, সমস্যা নেই, আপনি চাইলে বৃষ্টি দেখতে পারেন। এভাবে ধীরে ধীরে মেঘ বৃষ্টি দেখায় অজুহাতে দুজনে ভিন্ন নেশায় জড়িয়ে পড়েছিলাম। দেখা করার নেশা, পাশে থাকার নেশা, অথচ কেউ কাউকে ভালোবাসার কথা মুখে বলতাম না। রিধি প্রতিবার অপেক্ষা করে বসে থাকতো, আজ বোধহয় তাকে আমি ভালোবাসার কথা জানিয়ে দেব। বলি বলি করেও বলার সাহস পেতাম না। আমার অগোছালো কথা শুনে রিধি বৃষ্টির দিকে তাকিয়ে মুখ চেপে অকারণে হেসে যেত। একদিন ঘটে গেল মহাবিপদ। প্রতিবারের মতো দুজন বসে বসে বৃষ্টি দেখছিলাম আর গল্পে মেতে ছিলাম। এমন সময় কেউ একজন উপরে উঠে আসছে। রিধির সাথে সাথে চমকে উঠে দাঁড়ালো। মনে হয় কেউ আসতেছে। আমি বললাম, হতে পারে 5 তলার কেউ, তবুও তার ভয় হয়। যদি উপরে উঠে আসে কেলেঙ্কারি বেঁধে যাবে। আমি একটু উকি দিয়ে দেখলাম সাইফুল চাচা, আমাদের বিল্ডিং এর কেয়ারটেকার। নিশ্চয়ই তিনি এখানে আসবেন। চিলেকোঠার স্টোর রুমে মাঝে মধ্যে যাতায়াত করেন, হয়তো কিছু নিতে আসছেন। রিধি শুনেই এক দৌড়ে ছাদে চলে যায়। আমি কি করবো বুঝতে না পেরে আমিও চলে গেলাম। দুজন চুপিসারে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছি। বৃষ্টির বেগ এতটাই ছিল যে 2 মিনিটেই দুজন ভিজে চুপচুপে হয়ে গেছে। একটি পশমও ভিজতে বাকি নেই। রিধি প্রচন্ড ভয় পাচ্ছে। আমি জানি তার বৃষ্টিতে সমস্যা আছে। সে অজান্তেই কখন যেন শক্ত করে আমার হাত ধরে ফেলেছে। সাইফুল চাচা স্টোর রুম খুলে কিছুটা নিয়ে চলে গেলেন। রিধিকে বললাম, ভিজে তো গিয়েছি, এখন আর চিলেকোঠার ফিরে গিয়ে কি হবে? চলো না ওই পাশটায় গিয়ে কিছুক্ষণ বৃষ্টির নিচে বসে থাকি। রাজি হতে নিয়েও সাহস পাচ্ছে না। আমি হাতে হাত রেখে বললাম, কিচ্ছু হবে না, আমি আছি। মেয়েটি কদম বাড়িয়ে দিল। এরপর দুজন মামির ছাদ বাগানের পরিষ্কার জায়গা খুঁজে নিচে বসে পড়লাম। হৃদির ভিতর বৃষ্টির ভয় আর সংকোচ দুটোর মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ধরে রাখা আমার হাতে ছেড়ে দিয়ে সে এবার একা একা নিজের মাঝে সাহস জুগিয়ে নেয়। প্রবল বেগে বৃষ্টি ঝরে পড়ছে। বাতাসে ছোট 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 বড় গাছগুলি এঁকে বেঁকে যাচ্ছে। বৃষ্টি ফোঁটা এলোমেলোভাবে গায়ে গেঁথে যাচ্ছে। হৃদি দাঁড়িয়ে যায়। বৃষ্টির প্রতিটি ফোঁটা সানন্দে গ্রহণ করে নেয়। এত সুন্দর একটি মুহূর্ত হয়তোবা আর নাও পেতে পারি। মনের কথা বলে দেওয়ার জন্য এর থেকে বেস্ট সিচুয়েশন আর হতেই পারে না। সিদ্ধান্ত নিয়ে নিলাম, আজ এই মুহূর্তে হৃদিকে সব বলে দেব।
সাহস নিয়ে হৃদির পাশে গিয়ে দাঁড়াই। হৃদি তখন আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির স্নানে ডুবে আছে। আমি কোনো রকম ভনিতে না করে সরাসরি বলে দিলাম, তোমাকে ভালোবাসি। হৃদি এতটাই বৃষ্টির মাঝে ডুবে গিয়েছিল যে আমি পাশে এসে দাঁড়িয়েছি মেয়েটা বুঝতেই পারেনি। চমকে উঠে বলল, কিছু বললেন? আমি দ্বিতীয়বার বললাম, ভালোবাসি তোমাকে। হৃদি মুখ ফুরিয়ে আকাশের দিকে তাকিয়ে আবারও বলছে। কি বললেন বুঝি নাই। হৃদি মুখ চেপে হাসি আটকে রেখেছে। প্রচন্ড শব্দে বৃষ্টি ফোঁটা পড়ছে। আমি হাতের তালুতে বৃষ্টি পানি নিয়ে হৃদির মুখে ছুঁড়ে মেরে জোর গলায় বলে উঠলাম, এই মেয়ে, বললাম ভালোবাসি তোমাকে, শুনতে পাও না? মেয়েটিও হেসে হেসে জোর গলায় উত্তর দিচ্ছে। না, কিছুই শুনতে পাই না। এ কথা বলে মেয়েটি চিলেকোঠার দিকে ছুটে যায়। পিছনে যেতে দেখি মেয়েটা গায়ে সিঁড়ি বেয়ে নিচে চলে গেছে। আমি জানতাম মেয়েটি এমনই মজা নিচ্ছে, এরপরও প্রচন্ড রাগ হচ্ছিল। এভাবে জুড়ে থাকা প্রচন্ড অস্বস্তিকর। একের পর এক মেসেজ দিয়ে গেলাম, কোনো উত্তর দিচ্ছে না। অবশেষে রাতে মেসেজ পেলাম, আবার যদি বৃষ্টি হবে সেদিন সে উত্তর জানিয়ে দেবে। বৃষ্টি মৌসুম তখন শেষের দিকে, আবার কবে বৃষ্টি হবে তার ঠিক নেই। মনের কথা বলে দিয়ে আবার তখন আমি নিরুপায়, চাতক পাখির মতো আকাশে চেয়ে থাকা ছাড়া আর বিশেষ কিছু করার ছিল না আমার। হৃদির সাথে আমার বৃষ্টি ছাড়া কখনো দেখা হতো না, ফোনেও কথা হতো না, শুধু মাঝে মধ্যে মেসেজ আদান প্রদান হতো, এর বেশি কিছু না। এক সপ্তাহ পর জরুরি একটা কাজে আমাকে গ্রামে যেতে হয়েছিল। আমি সেদিন বিকেলে গ্রাম থেকে বাসায় ফিরছিলাম, এমন সময় হৃদির মেসেজ আসছে। কোথায় আপনি? আজ ছাদে আসেননি? আমি চিলেকোঠায় বসে আছি। আমি বাসায় নেই, রাস্তায় আছি। বৃষ্টি হচ্ছে নাকি ওইদিকে? হ্যাঁ, অনেক বৃষ্টি হচ্ছে, অনেক। আমি সবেমাত্র রওনা দিয়েছি। সব মিলিয়ে প্রায় 3 ঘন্টার পথ। মেজাজটা বিগড়ে যায় আমার। এই বৃষ্টি একদিন আগে কিংবা পরে আসলে কি এমন হতো? প্রচন্ড আফসোস হচ্ছিল। পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা লেগে যায়। এলাকায় ঢুকতেই বুঝতে পারি আজ সত্যি এদিকে অনেক বৃষ্টি হয়েছে। বাড়ির সামনে পানি জমে আছে, জড়ো হয়ে আছে অপরিচিত অনেক মানুষের মুখ। বাড়ির গ্যারেজে ভিড় জমে আছে। সাইবুল চাচাকে দেখতে পাচ্ছি পুলিশের সাথে কথা বলছে। ভেতরে ঢুকে আমার রক্তশূন্য হয়ে যায়। শুনতে পারি হৃদি বেঁচে নেই। বিকেলে ছাদে তার লাশ পাওয়া গিয়েছে। আমি কোনো কিছু হিসেবে মেলাতে পারছি না। কয়েক ঘন্টা আগে হৃদির সাথে যোগাযোগ হয়েছে, কিভাবে কি হলো এরপর বিস্তারিত জানতে পারি। হৃদি যে অ্যালার্জির কথা আমাকে বলেছিল সেটি মূলত এভিলেন্সি নামক একটি রোগ, যা এদেশে মৃগীর রোগ নামে পরিচিত। এই রোগে আক্রান্ত রোগীদের বিভিন্ন কারণে হাত পা ঝাঁকিয়ে খিঁচুনি উঠে যায়। হৃদি ছোটবেলা থেকে পানির প্রতি বেশ দুর্বলতা ছিল, বিশেষ করে বৃষ্টির পানিতে ভিজলে এই সমস্যাটা তার বেড়ে যেত। ছোটবেলা পর আর কখনো তাই বৃষ্টিতে ভেজেনি। সেদিন আমার সাথে ভিজে ছোটবেলা ভয়টাই কেটে যায়। নতুন করে বৃষ্টি স্নানের প্রেমে পড়ে যায়। আর ঝুপ বৃষ্টি দেখে সেই লোভটা হয়তো সামলাতে পারেনি। হৃদির লাশ দেখতে পেয়ে আমি আর ঠিক থাকতে পারিনি। হলদে সাদা গায়ের রংটা বৃষ্টির পানিতে ভিজে ফ্যাকাশে সাদা হয়ে আছে। আমার দম বন্ধ হয়ে আসছিল। দুফোঁটা চোখে জল ফেলার জায়গা খুঁজে পাচ্ছিলাম না। লোকজন এড়িয়ে সোজা চলে যায় চিলেকোঠায়। বেঞ্চিতে বসে চোখ যতক্ষণ চাইলো হাউ মাউ করে কাঁদে ভাসালাম। মেয়েটিকে আমি বৃষ্টিতে ভেজার সাহস জুগিয়েছিলাম। আজ আমার জন্য সে এখানে এসেছিল। অনেক কথা বাকি ছিল, অনেক কিছু বলতে চেয়েছিল। কেন আজকের দিনটা থেকে আমি দূরে ছিলাম? কেন? হ্যাঁ, হয়তো আজ পাশে থাকলে দৃশ্য সম্পূর্ণটা পাল্টে যেত। আমাদের জীবনে নতুন এক অধ্যায় রচিত হতো। বিবেকের কাছে নিজেকে অপরাধী লেখা শুরু করে। আমি সাহস না জুগিয়ে দিলে সে কখনোই ভেজার সাহস পেত না। টানা কয়েক মাস আমি মানসিকভাবে অনেকটাই অসুস্থ হয়ে যাই। বৃষ্টি দেখতে বসলে প্রতি মুহূর্তে হৃদির পায়ের আওয়াজ শুনতে পেতাম। মনে হতো হৃদির সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে, কখনো মনে হতো মেয়েটি বৃষ্টিতে হেঁটে বেরোচ্ছে। আমি সাইকোথেরাপি নেওয়া শুরু করলাম। ডক্টরের পরামর্শে বেশ কিছু মেডিসিন চালিয়ে যাই। এক পর্যায়ে ইচ্ছে করে মেডিসিন নেওয়া বন্ধ করে দেই। হৃদির অস্তিত্ব যদি অনুভব করতে পারি, মন্দ কি হোক, যা হবার আমি এভাবেই থাকবো। ধীরে ধীরে আমি সেভাবেই কল্পজগতে অভ্যস্ত হয়ে যাই। বৃষ্টি মৌসুমে হৃদিকে প্রায়শই পাশে অনুভব করে যেতাম। কানে রবীন্দ্রসঙ্গীত বাজিয়ে একধারে চিলেকোঠায় বসে বৃষ্টি দেখতাম। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস, যদি আরো কারে ভালোবাসো, যদি আর ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমারও পরানো যাহা চাই, তুমি তাই
তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। একই গান বারবার বেজে যেত মনের ভেতর। কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। ঠিক এভাবেই সেদিন মধ্য দুপুরে চিলেকোঠায় বসে গান শুনছিলাম। একই নিয়মে মেঘ বৃষ্টি খেলা হারিয়ে গিয়েছিলাম। পেছন থেকে আমার মেয়েটা হঠাৎ ডেকে উঠল, বাবা ভাত খাবে না? আম্মু ডাকছে তোমাকে। হুম, আসছি মামনি, একটু পর। না না, এক্ষুনি চলো। মামনি তুমি টেবিলে বসো, আমি একটু পরে আসছি। মেয়েকে বুঝিয়ে নিচে নামিয়ে দিলাম। রিধি সেই অ্যাক্সিডেন্টের পর বাসা থেকে আমাকে দ্রুত বিয়ে করিয়ে দেয়। আমার বিয়ে হয়েছে আজ প্রায় 6 বছর হয়ে গেল। আমি এখন এক সন্তানের বাবা। এতটা সময় পার হয়ে গিয়েছে, তবুও বৃষ্টি এলে আজও আমি ঘরে থাকতে পারি না। আমার স্ত্রী জানে মেঘ বৃষ্টি নেশে এটা আমার পুরনো অভ্যাস। একটা মেয়ে এতটাও বোকা নয়। অভ্যাসের পেছনে আরও কিছু গল্প রয়েছে, সে আমার চোখ মুখ দেখেই বুঝে যায়, তবুও কখনো মুখ ফুটে বাধা দেয়নি। আমি জানি এভাবে রিদিকে কল্পনায় রাখা আমার মোটেই ঠিক হচ্ছে না। জীবনটাকে এক বৃত্তে বেঁধে রেখে বাকি দুটি জীবনের সাথে অবহেলায় কাটাতে পারি না। সিদ্ধান্ত নিয়ে নেই আর কখনোই এভাবে একা একা বসে গান শুনবো না, বৃষ্টি দেখতে বসে আর কখনোই রিধিকে অনুভব করব না। নিজের সাথে সংকল্প করে উঠে দাঁড়িয়ে যাই, প্রিয় গানটি ডিলিট করে দিই। নিচে যাওয়ার জন্য কয়েক ধাপ সিঁড়ি নেমে আসি। মুহূর্তে আমার হৃদস্পন্দন পরপর দুবার মিস হয়ে যায়। তাকিয়ে দেখি সিঁড়ির বাঁকে রিধি দাঁড়িয়ে আছে। বেগুনি রঙের জামা, সাদা ওড়না, পুরো শরীর বৃষ্টিতে ভিজে আছে, গা বেয়ে টপটপ করে পানি পড়ছে। শেষ দিন সে যে জামাটি পরেছিল, লাশ হয়ে পড়েছিল, ঠিক সেই জামাটি পরে দাঁড়িয়ে আছে। কখনো ঝাপসা, কখনো পরিষ্কার, তবে স্পষ্ট দেখতে পাচ্ছে মেয়েটি ড্যাবডেবিয়ে তাকিয়েছে আমার দিকে। এদিকে নিচ থেকে আমার মেয়েটা আমাকে আবারও ডাকছে, বাবা কই, আসো না। মেয়ের ডাক শুনে রিধি এক পলক নিচে তাকিয়ে আবার আমার দিকে তাকায়। এরপর এক পা দুপা করে আমাকে পাশ কাটিয়ে রিধি সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। আমি দাঁড়িয়ে বাকরুদ্ধ হয়ে ভাবছি, এতদিন শুধু অনুভব করে যেতাম, কখনো এমন হ্যালোসিনেশন হয়নি। আমি কি পুরোপুরি পাগল হয়ে গিয়েছি? রিধি বাহিরে বৃষ্টির দিকে এক হাত বাড়িয়ে দেয়, তখন আমার দিকে অপলক দৃষ্টি তাকিয়েছিল। ঠোঁটের কোনো মৃদু হাসি ফুটিয়ে হাতে জমানো বৃষ্টির পানি আমার দিকে ছুঁড়ে মারে। সরাসরি পানি আমার চোখে এসে লাগে। পানির ছেটায় মুখ ও শার্টের অনেকাংশ ভিজে যায়। আমি নিশ্চিত হই এটা কখনোই হ্যালুসিনেশন হতে পারে না। আমি সম্পূর্ণ বাস্তবের মাঝে দাঁড়িয়ে আছি। পরক্ষণে মেয়েটি ধেয়ে আসা বাতাসের সাথে মিলিয়ে যায়। আমি তৎক্ষণাৎ দৌড়ে ছাদে উঠে যাই। পুরো ছাদ চষে বেড়াই, কোথাও কাউকে খুঁজে পাই না। সেদিনের পর থেকে আমি আর কোনোদিন রিধির অস্তিত্ব অনুভব করিনি। রিধি তার যথাস্থানে চলে গিয়েছে। যেতে যেতে রিধি তার না বলা কথাটি বলে গিয়েছে। ঠিক আমার মতো মুখে পানি ছিটিয়ে সেদিনের উত্তর নিঃশব্দে বুঝিয়ে দিয়েছে, তোমাকেও ভালোবাসি। কিন্তু কি আশ্চর্য ব্যাপার, আমিও আজ তার মতো একই কথা বারবার আউড়ে বেড়াচ্ছি। কি বলে? শুনতে পাইনি তো, তবে রিধির মতো লাজুক ভনিতা করে নয়, আমি সত্যি সত্যি শুনতে পাইনি।